নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের দিনের ঘটনা আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা প্রচুর কমেন্ট করেছেন। আর আজকে আমি অলরেডি গতকাল একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আজকে এই ঘটনাটি গোপাল পালের একটা পাঞ্জাবের একটা ঘটনা আসতে চলেছে। তো সেই মতো এসে পড়লাম। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ স্কিপ করবেন না, পুরো ঘটনাটি শুনবেন, কারণ আজকের ঘটনাটি বেশ বড় একটি ঘটনা। আর আপনারা তো জানেন গোপালের ঘটনা মানেই একটু অন্যরকম ব্যাপার, কাজে আপনাদেরও ও ঘটনা বলে বলে আপনাদের এক্সপেকটেশনও অনেকটা বাড়িয়ে দিয়েছে। তো আজকে গোপালের যে ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি হচ্ছে পাঞ্জাবের ঘটনা। তা এখন তো প্রশ্ন থেকেই যায় যে গোপাল ঘটনাটি কোথা থেকে শুনলো বা কোথা থেকে পেল। তো আমি আস্তে আস্তে সেটিতে আসছি। তো ওদের যে পাড়াটা, আপনাদের বহুবার বহু ভিডিওতে আমি বলেছি, যখনই ওর ঘটনা বলেছি, ওদের পাড়াটা হচ্ছে পখন্না পোদ্দার পাড়া। পোদ্দার পাড়ার পাশে যে পাড়াটা, সেই পাড়াটার নাম হচ্ছে, আজকে আমাকে কিন্তু একটু দেখে দেখে বলতে হবে কারণ বিশাল বড় ঘটনা, সেটা হচ্ছে ছুতোর পাড়া। তো এই ছুতোর পাড়াতে কি হয়, বিভিন্ন কাঠের কাজ হয়, ঠাকুরের মূর্তি তৈরি হয়, এই সমস্ত কাজগুলো হয়। তো এখানকার একজন মানুষ হচ্ছেন শীতল কর্মকার, যাকে কিন্তু গোপালরা শীতল কামার বলেই ডাকে। তো এই শীতল কর্মকার যে লোকটি, সে ভীষণ মিশুকে একটা লোক। তার ছেলের নাম হচ্ছে গণেশ, আর এই গণেশের বছরখানেক হলো বিয়ে হয়েছে। মেয়েটি হচ্ছে পাঞ্জাবের মেয়ে। এই প্রসঙ্গে আস্তে আস্তে বলি, যেটা জানাই, মানে আমি জেনেছি সেভাবে আপনাদের জানাই। সেটা হচ্ছে মেয়েটির আদি বাড়ি হচ্ছে কিন্তু বিহারে, আর মেয়েটির মা কিন্তু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একজন বাঙালি ভদ্রমহিলা। ওনার মানে বাড়ি হচ্ছে বাঁকুড়ারই গঙ্গাজল ঘাটি বলে একটা জায়গা আছে, সেই গঙ্গাজল ঘাটিতে। তা কোনোভাবে বিহারের যাদবদের একটি ছেলের সাথে এই ভদ্রমহিলার বিয়ে হয়, এবং খুব ভদ্র শিক্ষিত একটি মার্জিত পরিবার, ভদ্রলোকও ভীষণ ভালো ছিলেন। তো ওখানে তো বিয়ে থা হয়ে যায়। তো এরপরে ভদ্রমহিলা কিন্তু যখন মানে এই মেয়ের বিয়ে দেন, তার বললাম তো বছরখানেক বিয়ে দিয়েছেন, তার বছর পাঁচেক আগে কিন্তু ভদ্রলোক মারা যান, মানে গণেশের শ্বশুরমশাই মারা যায়। তো মারা যাওয়ার ফলে কি হচ্ছে, ওই ভদ্রমহিলা তখন চিন্তাভাবনা করেন যে আমি নিজে যেহেতু বাঙালি, আমি ওয়েস্ট বেঙ্গলেরই কোনো ছেলের সাথে বিয়ে দেব। আর এদিকে হলো কি, এই যে গণেশের যিনি বাবা, তিনি কিন্তু মেয়ে পাচ্ছেন না। তা মেয়ে পাচ্ছেন না, এরম করতে করতে একদিন গোপালের কাছে এসে বলছে যে গোপাল, ছেলের তো বিয়ে দিতে হবে, গণেশের বিয়ে দিতে হবে, দেখো বয়সও বেড়ে যাচ্ছে, ওদিকে তোমার বৌদিরও শরীর ভালো না, তো ওর জন্য একটা মেয়ে খুঁজে দাও না। তখন গোপাল বলেছে যে যদি আমি সত্যি কথা বলি, তাহলে এখন ওয়েস্ট বেঙ্গলের ভালো মেয়ের যা অভাব হয়েছে, তাতে আমি যদি আনম্যারিড আজকে থাকতাম, তাহলে আমারও কিন্তু মেয়ে পাওয়া যেত না। তো বলছে যে উনিও খুব রসিক মানুষ, আমিও রসিকতা করেই বলি, কিন্তু বলি যে দেখো, তাও যদি কোনো একটা ভালো চাকরি বাকরি করে ছেলেরা, সেক্ষেত্রে চট করে মেয়ে পাওয়া যাচ্ছে, কিন্তু যারা মানে টুকটাক কাজকর্ম করে, তাদের ক্ষেত্রে কিন্তু মেয়ে পাওয়ার ক্ষেত্রে সত্যিই অসুবিধা তৈরি হয়ে গেছে। বলে হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কি যে করি। তখন বলছে হ্যাঁ, চিন্তারই ব্যাপার। তো এই সব হতে যখন ব্যাপার চলছে, সেই সময় কিন্তু হঠাৎ করেই এই সম্বন্ধটি আসে এবং গণেশের কিন্তু বিয়ে হয়ে যায়। এবারে যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে বললাম তো গণেশের যে বউ, তার আদি বাসস্থান তো বললাম বিহারে ছিল, যেহেতু তার মা একজন বিহারির সাথে বিয়ে হয়, যাদবদের বাড়ির ছেলের সাথে। তো বিহারেই ভদ্রমহিলার শ্বশুর বাড়ি ছিল। কিন্তু ওনার যে হাজবেন্ড, যার নাম ছিল রাজুজি, তিনি কিন্তু একটা সময় কর্মসূত্রে পাঞ্জাবে চলে যান, এবং পাঞ্জাবে অমৃতসরে যে স্বর্ণ মন্দির আছে, সেখানে কোনো একটা কাছাকাছি তার আশেপাশে কোনো গ্রামে
ইনি কিন্তু সেখানে গিয়ে কর্মসূত্রে থাকেন এবং কাজ করতে থাকেন, এবং সেখানে পয়সা কড়ি ভালো পাচ্ছিলেন, হ্যাঁ, ভালো মানে কাজকর্ম ভালো, খুব সুব্যবস্থা। সেই সব দেখে উনি পরে সিদ্ধান্ত নেন যে আমি পাঞ্জাবেই আমি সেটেল হব, এবং সেই ভেবে কিন্তু তিনি তার ওয়াইফকে নিয়েও পাঞ্জাবে চলে যান। এরপরে এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে সম্বন্ধটা কি করে হলো। গণেশের শ্বশুরবাড়ির দিকের এক আত্মীয়, তিনি মানে ওই বিহারের একজন মানুষ, তিনি হঠাৎ করেই কর্মসূত্রে কাঠের কাজ করতেন, তো ওই গোপালদের ওই পাশের পাড়ায় এসে ওঠেন। তা উনিও জানেন যে ওদিক থেকে তো ওই ভদ্রমহিলা উনি ওনার মেয়ের জন্য সম্বন্ধ খুঁজছেন, আর এখানে ওই তো বললাম শীতল কামার ওনার ছেলের জন্য উনি সম্বন্ধ খুঁজছেন। যাই হোক, উনি কিন্তু এই ব্যাপারটা কিন্তু মানে দুজনের মধ্যে এই যে বিয়ে দেওয়ার ব্যাপারটা, এই প্রক্রিয়াটাকে এগিয়ে দেন এবং আলটিমেটলি কিন্তু বিয়ে হয়ে যায়। তো একদিন ওই শীতল কুমার ওই গোপালের কাছে এসে বলে যে গোপাল, দেখো আমি একটা সম্বন্ধ পেয়েছি, পাঞ্জাবের মেয়ে, মেয়েটি বিহারি, তো কি করব বলো তো, বিয়ে কি দেব? তো গোপাল বলে যে যদি মেয়েটি ভালো একটা মেয়ে হয় তাহলে আজকাল আর জাতপাত তো অত কেউ দেখে না, বিয়ে ইচ্ছে করলে তুমি যদি মনে করো মেয়েটি ভালো তাহলে বিয়ে দিতেই পারো। তো যাই হোক, বিয়ে থা তো হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর একটা অদ্ভুত ব্যাপার হয়। সেটা কি, একটা মানে অদ্ভুত বলতে কি বিচিত্র ব্যাপার তৈরি হয়। কীরকম, মেয়েটি যখন গোপালদের এই পাশের পাড়ায় আসে তখন তার তো ল্যাঙ্গুয়েজ পুরোপুরি হিন্দি, হ্যাঁ, আর পড়াশোনাও করেছে হিন্দিতে। এবারে গ্রামের মেয়ে বউরা টুকটাক টিভি দেখে ছোটোখাটো হিন্দি একটু একটু রপ্ত করেছে, কিন্তু গণেশের মা তিনি তো আর হিন্দি ফিন্দি কিছুই উনি জানেন না। ফলে প্রায় কিন্তু এই দুজনের মধ্যে কিন্তু মানে ইনি শাশুড়ি যা বলেন বৌমার মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, এবং বৌমা যা বলেন শাশুড়ি কিছুই সেটা বুঝতে পারে না। তা একদিন হয়েছে কি, একটা উদাহরণ দিলে আরও পরিষ্কার হবে। একদিন শীতল কামারের স্ত্রী বৌমাকে ভাতটা করে দিয়ে গেছে, বলেছে তুমি মাছটা ভেজে রাখো। বৌমা কি করেছে, আমরা যে রুটি করি, যে তাওয়া বলুন বা অনেকে চাটু বলে, তার মধ্যে মাছ ভাজা শুরু করে দিয়েছে। তা পাঞ্জাবে হয়তো এরকম চল টল আছে, গোপাল যেটা বলছে। এরপর তো বাড়িতে আসার পর শাশুড়ি তাই দেখে তো প্রচণ্ড রেগে গেছে, কারণ আমরা তো সাধারণত শহরাঞ্চলে ফ্রাই প্যানে মাছ ভাজি বা কড়াইতে ভাজি, গ্রামে তো কড়াইতেই ভাজা হয়। বলছে কি অলক্ষী এলো, হ্যাঁ, রুটি করার জায়গার মধ্যে মাছ ভেজে রেখে দিল। এবার সে তো চোখ মুখ বড় বড় করে বৌমাকে তো ওরকম বলছে। তাই দেখে বৌমা ভাবছে কি বলছে, সে পাড়া প্রতিবেশী 2-4 জন জমে গেছে, তাদেরকে বলছে কি বলছে গো শাশুড়ি? তখন বলছে না না, তুমি এত ভালো মাছ ভেজেছো, তাওয়াতে ভেজেছো, তাই উনি খুশি হয়ে কথা বলছে। তা বলছে যে তাহলে এরকমভাবে দাঁত মুখ এরকম করে বলছে কেন, মানে আমি নিজেই হাসি পেয়ে যাচ্ছে। তখন বলছে যে না না, ওটা মানে আমাদের এখানে ভালোবাসা ওরকমভাবেই বোঝায়, কি বলবে নতুন বউ সবে বিয়ে হয়ে এসছে। তা এই রকমই মানে বিচিত্র ব্যাপারটা এটাই, শাশুড়ি যা বলে বৌমা বোঝে না, বৌমা যা বলে শাশুড়ি বোঝে না। তবে গোপাল বলল যে এখন আস্তে আস্তে কিন্তু বাংলাটা সে ধীরে ধীরে রপ্ত করছে। তো এরম চলতে চলতে একটা সময় এই শীতল কামার এবং গণেশ এরা দুজনে মিলে ওর শাশুড়ি মাকে মানে গণেশের শাশুড়িকে এরা দুজন ফোন করে। তা ওই ভদ্রলোক মানে বলেন, শীতল কামার বলেন যে দেখুন আপনি কিছু মনে করবেন না, ও তো টুকটাক প্রতি সংসারেই হয়, তখন আপনি রেগে যাবেন না। আসল কথা হয়তো মেয়ে বলেছে যে মা এত কষ্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, খিটখিট করছে, এই সমস্ত বলেছে। তখন বলেছে যে না না, আমি রেগে যাব কেন, আসলে আমাদের তো কালচারটা পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। এখন বিহার ছেড়ে আজ বহু বছর আমরা যেহেতু পাঞ্জাবে রয়েছি, ওই পাঞ্জাবিদের মতোই সব কিছু হয়ে গেছে, আমি কেন রেগে যাব? দেখুন আমি তো একটা মলে না কোথাও একটা চাকরি করি, তা ভালোই আমি রোজগারপাতি করি, আমিও ভাবছি যে আর আমি বেশি দিন এখানে থাকবো না,
আর হয়তো বছর খানেকের মধ্যে আমিও কিন্তু ওই গঙ্গাজল ঘাটিতে আমার আত্মীয় স্বজন আছে, আমি ওয়েস্ট বেঙ্গলে ফিরে যাব, ওখানে একটা জায়গা কিনে ওখানে বাড়ি করে নেব। আমি এরকম ভাবছি, আর ওর বাবাও এখন নেই, আমি রাগ করব না, তো ঠিক আছে, এরকম কথাবার্তা ওদের দুজনের মধ্যে হয়েছে। তো হওয়ার পরে ভদ্রমহিলা একটা সময় বাঁকুড়াতে আসেন এবং তখন কিন্তু গোপালের সাথে ভদ্রমহিলার দেখা হয়। এই ভদ্রমহিলার কথাবার্তা ছিল অর্ধেক বাংলায়, ম্যাক্সিমামটাই ইংরাজিতে, কারণ গোপাল যেটা জানিয়েছে যে বাংলাটা প্রায় উনি ভুলেই গেছেন ধরতে গেলে, বললে এত বছর আমি বাইরে বাইরে কাটিয়েছি, আর ম্যাক্সিমামটাই হিন্দিতে কথা বলছে। তো গোপালও সেখানে গিয়েছিল, তো গিয়ে বলছে যে আমাকে উনি বেটা বেটা করে তো কথা বলছে, বলছে যে তোমার সাথে আমি কথা বলছি, আমি তো হিন্দিতে বলছি। বলছে না না, আমার কোনো প্রবলেম নেই, আপনি হিন্দিতেই বলুন, আমি বুঝতে পারছি। তখন এবার কথা হতে হতে গোপাল জিজ্ঞাসা করছে যে আচ্ছা মেসোমশাইয়ের কি হয়েছিল, মানে কিভাবে মারা গেলেন। তখন বলছে বাবা আর বলো না, মানে আমি বাংলা করে বলছি আপনাদের, যে আর বলো না, কি যে আমাদের দিন গেছে সেই সময়, কি যে মারাত্মক ব্যাপার হয়েছিল। তখন গোপাল জিজ্ঞাসা করে কি হয়েছিল। আচ্ছা, আমি একটা জায়গায় বলে ফেলেছি ইংরাজিতে কথা বলতো, সেটা নয়, হিন্দিতে বলছে, মানে কখনো বলছেন হিন্দিতে, কখনো বলছেন বাংলাতে। তো যাই হোক, এবারে বলছে যে মেসোমশাইয়ের কি হয়েছিল, তো গোপাল তো জানতে চায়। তখন উনি বলেন যে সে তো খুব ভয়ঙ্কর সময় কেটেছে তখন আমাদের। তো গোপাল বলছে কেন, কি হয়েছে। তখন বলছে যে বাবা এই কথাটা বললে না কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না, এমনই ঘটনাটা। তখন বলছে গোপাল যে কীরকম, একটু বলুন তাহলে একটু শুনি। তখন উনি বলছেন যে আমার স্বামী মাঝে মধ্যে বিহারেও টুকটাক ড্রিঙ্ক করতো, কিন্তু আমার স্বামী কিন্তু পাঞ্জাবে আসার পর, মানে কিছুদিন যাবার পর প্রচণ্ড ড্রিঙ্ক করা শুরু করেন। বলছে পাঞ্জাবে যেটা, মানে যে ভদ্রমহিলা বলেছেন তার কথা অনুযায়ী আমি বলছি, পাঞ্জাবে যে সমস্ত মানুষজনেরা থাকেন তারা সবাই ম্যাক্সিমাম চাষবাস করেন। এবার চাষবাস করেন আর হচ্ছে বিজনেস করেন। এবার মানুষের প্রচুর প্রচুর জমি, সেখানে চাষাবাদ হয়। বলছে তোমাদের এখানে বা আমাদের এখানে, মানে উনিও যেহেতু বাঙালি, উনি বলছেন যে যে যন্ত্রপাতিগুলো অনেক পরে এসেছে পাঞ্জাবে, সেগুলো কিন্তু অনেক আগে চলে এসছে, মানে যেহেতু কৃষি কাজে যে ব্যবহৃত যন্ত্রপাতি সেগুলো অনেক আগে চলে এসছে। তো বলছে যে এখানে মেন আরেকটা ব্যবসা হচ্ছে গাড়ি বিজনেস, গাড়ি বিজনেসটা ভীষণ ভালো হয়। এবার বলছে তেমনি এখানকার মানুষজনেরা যেহেতু হাতে প্রচুর পয়সা, তাদের নেশার মাত্রা সাংঘাতিক লেভেলে, হ্যাঁ, তারা প্রচণ্ড নেশা করে। তো এক হচ্ছে কি বর্ডার এলাকা, বর্ডার এলাকা, সেখানে নেশা, মানে প্রচণ্ড মানুষ নেশা করে, হাতে সবসময় পয়সা। ফলে আমার স্বামীও কিন্তু এখানে একটা সময়, মানে উনি কিন্তু চিরকাল যে উনি পাঞ্জাবে গিয়ে এরকম শুরু করেছেন তা নয়, উনি পাঞ্জাবে গেছেন, খুব পরিশ্রমী মানুষ ছিলেন, নিজে বেশ কিছু জমি কিনেছেন, এছাড়াও আলাদা জমি কিনে বাড়ি করেছেন, হ্যাঁ। কিন্তু মানে যে 5 বছর ধরে উনি আর কি, 5 বছর হলো মারা গেছেন, তার আগের কথা বলছি আমি, যে সেই সময়টায় উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে নেশা করতেন, নেশা মাত্রা প্রচণ্ড বাড়িয়ে দিয়েছিলেন। এরপর ভদ্রমহিলা বলেন যে বিহারে তো এক আধ দিন খেত, কিন্তু এখানে আসার পর অত্যাধিক, মানে এই মারা যাওয়ার আগ দিয়ে উনি অত্যন্ত মদ্যপান করতেন। এবং উনি বলেছেন যে আমাদের যে জায়গায় জমি ছিল সেই জায়গায় এক পাশে, জায়গাটার ঠিক পাশে, মানে আমাদের জমিটার ঠিক পাশেই একটা বিরাট বটগাছ ছিল, যেটাকে গোপাল বলেছে ঝাকর ঝুমর, হ্যাঁ, মানে কি আমি বলতে পারি যেটা, যে বিকট বিশাল একটা বটগাছ ছিল, হ্যাঁ। তো ওই ভদ্রমহিলা বলে আমার হাজবেন্ডকে সান্ডাতে ধরেছিল। সান্ডা সেটা কি জিনিস? তো গোপাল বলে তাহলে এই সান্ডা মানে কি জিনিস, এটা কি ব্যাপারটা? তখন বলছেন উনি যে ওই যে বললাম বিরাট বিকট বটগাছ, যার থেকে প্রচুর শাখা প্রশাখা, প্রচুর ঝুড়ি নেমেছে,
বলছে এই রকম বট গাছে সান্ডাদের বাস। হ্যাঁ, তো ওই বলছে যে লক্ষ্য করলে দেখবে এই সমস্ত বট গাছ তো আমাদের এখানেও দেখা যায়। বলছে এই ধরনের বট গাছে সাধারণত কোনো পশুরাও গিয়ে দাঁড়ায় না গরমের দিনে, বা পাখিরাও কিন্তু সেভাবে বাসা করে না। হ্যাঁ, পুরো ওইখানটা আর গাছতলায় গেলে পর এমনিই তো বট অশ্বত্থর ছায়া খুব ঠান্ডা হয়, কিন্তু বলছে যে একটা অস্বাভাবিক ধরনের ঠান্ডা। হ্যাঁ, ওই রকম একটা বটগাছ আমাদের জমির পাশে ছিল, এবং ওই বটগাছে নাকি ওই সান্ডার বাস ছিল। তো ওখানে সবাই বলতো, ওর হাজব্যান্ডকে বলতো, ওকে বলতো যে তোমরা কিন্তু ওই বটগাছের তলায় গিয়ে কিন্তু বসবে না বা ওইখানে দাঁড়াবে না, কিন্তু ওই বটগাছে কিন্তু সান্ডা থাকে। বলছে আমরা তো বিহার থেকে গেছি, কি সান্ডা কি কিছুই এসব জানি না, আর আমাদেরও ওয়েস্ট বেঙ্গলে এসব আমরা কোনো দিনও শুনিনি যে সান্ডা কি জিনিস। তখন গোপাল বলছে তাহলে সান্ডাটা কি জিনিস? বলছে যেটাকে আমরা বলি রক্ত পিচাস বা ভূত প্রেত যেগুলো বলি, সেইটাই ওরা পাঞ্জাবে এই ধরনের মানুষের বিশ্বাস যে ওটা সান্ডা। তো বলছি যে গুরুদুয়ারাতে গিয়ে যদি গুরুজিকে জিজ্ঞাসা করো যে সান্ডা সম্পর্কে, ওনারা কিন্তু জানেন, ওনারা কিন্তু বলতে পারবেন। আর যারা ওই এলাকার লোকজন তারা তো জানবেনই। তো বলছে আমার স্বামী গরমের দিনে যখন প্রচণ্ড রোদ, হয়তো মাঠে চাষ করছে বা কিছু করছে, ওই বটতলায় গিয়ে বসতো, এবং আমি যখন সে কাজে বেরোতো, আমি তো রুটি বা ভাত সেগুলো তো আমি প্যাক করে দিয়ে দিতাম, সেইগুলোকে নিয়ে গিয়ে ওই বট গাছের নিচে কিন্তু উনি খেত। হ্যাঁ, যেটা কিন্তু দেখে কিন্তু এলাকার লোকজন বলতো একদম তোমার ওখানে খাওয়া ঠিক হচ্ছে না, ওখানে কিন্তু সান্ডা থাকে, তুমি কিন্তু সান্ডার কবলে পড়ে যাবে, এরকম কিন্তু তারা বারবার করে কিন্তু বলতো। এবার যত যে সময় খাবার মানে প্যাক করে উনি দিতেন, উনি দেখতেন রোজ দিন ওই ব্যাগের মধ্যে মদের বোতল মাস্ট একেবারে। বলছে এই নিয়ে আমাদের মধ্যে বিশাল ঝামেলা ঝগড়া অশান্তি হতো। দেখুন গৃহস্থ বাড়িতে, হ্যাঁ সে যে ধর্মেরই হোক না কেন, সেই বাড়ির মধ্যে নেশা ভাঙে এগুলো তো ঠিক না। তো ওনার সাথে খুবই ঝামেলা হতো। উনি বলেছেন যে রাজুজি আমাকে শেষ দিকে আমার গায়ে পর্যন্ত হাত তুলেছেন। এবার ওনার বক্তব্য অনুযায়ী যে ওনার হাজব্যান্ড রাজুজি কিন্তু ওনাকে প্রচণ্ড ভালোবাসতেন। বলতো তো আমি আর কি করব, আমার আত্মীয় স্বজন দূরে দূরে সব পড়ে রয়েছে, শ্বশুরবাড়িও বিহারে, সব একা একা থাকতে হবে, আমি মানিয়ে গুছিয়ে ওইভাবেই চলছিলাম। আর ওই মাঝে মধ্যে মন খারাপ লাগতো, এই সবভাবে চলছিলাম, কিছু বলতাম না, লক্ষ্য রাখতাম। বললো একদিন রাত্রিবেলা আমি, মেয়ে আর রাজুজি শুয়ে আছি, মানে ঘুমাচ্ছি, মাঝরাত্রে আমার ঘুমটা ভেঙে যায়। তা ঘুম ভেঙে যেতে তখন আমি উঠে বাথরুমে যাব, তা আমি দেখি রাজুজি নেই খাটে আর কি। তখন উনি ভাবেন যে কোথায় গেলেন, মনে করে ও ভাবছে বোধহয় আগে উনি উঠেছে, বাথরুমে গেছেন। বলছে যে আমি পুরো বাড়ি টাড়ি সমস্ত খুঁজে নিই, কিন্তু ওনাকে কিন্তু দেখতে পাই না। বলছে আমি ওই রাত্রে আর কি আর করব, আমি আর বেরোইনি। কিন্তু পরের দিন সকালে আমি একে তাকে জিজ্ঞাসা করি যে রাজুজি কিধার হ্যায়, হ্যাঁ আপনি দেখা হ্যায়, এই সমস্ত বলতে থাকি। তখন ওরা বলে যে হ্যাঁ হ্যাঁ ও তো পেরকে নিচে সোয়া হুয়া হ্যায়। তো এই সমস্ত ব্যাপার হয়। তো ওরা বলে যে আমি যাই, মানে ওই পেটটা, বলছে যে গাছটা সেটা হচ্ছে ওই জমির লাগোয়া যে গাছ, বট গাছ, সেইখানে গিয়ে দেখি যে অকাতরে কিন্তু রাজুজি ঘুমাচ্ছেন। তখন বুঝতেই পারেন যে উনি কিন্তু এই এক্ষুনি এসে শুয়ে পড়েছেন তা কিন্তু না, উনি কিন্তু মাঝরাতে উঠে চলে এসছেন। তা এরকমভাবেই চলতে থাকে, দিন দিনের মতো এগোতে থাকে। আর এই অশান্তির তো মানে শেষ নেই, অশান্তি তো এই একটা সাংঘাতিক অশান্তি না, যে এরকম মাঝরাত্রে বেরিয়ে চলে আসছে, এটা প্রায় রোজ দিনই এরকম ঘটনা ঘটতে থাকে। বলছে যে আমার বাড়ি থেকে, যে বাড়ি ওখানে আর কি পাঞ্জাবের বাড়ি থেকে আমাদের জমি খুব বেশি দূরে না, ওই মিনিট 4-এর দূরত্বে। বললো রাত্রিবেলা যখন ও বেরিয়ে যেত না, মাঝে মধ্যে যখন আমার ঘুম ভাঙতো, আমার মেয়েটা, মানে গ্রামের দিকে তো ছোটই বিয়ে হয়, আর কতটুকুই বা বয়স হবে, বলছে সেই ছোট মেয়েটাকে নিয়ে কিন্তু আমি তখন ওই হাঁটতে হাঁটতে গিয়ে দেখতাম হ্যাঁ ওই গাছতলায় নিচে গিয়ে শুয়ে আছে, এরকম হতো। বলছে এইভাবে চলছিল, মদ মাংস ওই গাছতলায় বসে বসেই খাওয়া দাওয়া চলছিল। এরপরে কি হলো, আরেক উপদ্রব তৈরি হলো। এরপরে পুরো বাড়িতে এসে ওই মদ মাংস খেতে লাগলো।
তা আমি অনেক করে বোঝালাম যে দেখো এরকম, আমি তো বাড়িটাকে একটা মন্দিরের মতো ভাবি, সেখানে তুমি মাংস খাচ্ছ ঠিক আছে, কিন্তু মদ ফদ এনে এরকম নেশা টেশা করছো, দিনের পর দিন এটা করছো, এটা কি ঠিক করছো? ও বাবা আমাকে আমাকে তো বকে ধমকে চুপ করিয়ে দিচ্ছে। এরপর যেটা হলো সেটা একটা অভাবনীয় ঘটনা ঘটলো। উনি পুরোপুরি বাড়িতে থাকতেন যখন, পুরোপুরি উলঙ্গ হয়ে থাকতেন, মানে বস্ত্র যাকে বলতে পারি, গায়ে একটা সুতো পর্যন্ত থাকতো না, উনি পুরো ওরকম উলঙ্গভাবে থাকতেন। বলছেন এই ভদ্রমহিলা গোপালকে বলেছে যে বেটা দেখো বাড়িতে আমি রয়েছি, মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমি তো লজ্জায় মরে যাচ্ছি, কিন্তু ওকে যখন আমি বলছি যে তুমি এরকমভাবে থাকছো কেন, ও তখন বলছে আমি তো বরাবরই এরকম থাকতাম, আমি সেরকমই রয়েছি। বলছে আমার কিরম যেন সন্দেহ হতে থাকে, আমি লজ্জায় মেন গেট বন্ধ করে রাখছি, হ্যাঁ, যে আশেপাশে কেউ না দেখে ফেলে। তো যাই হোক, এরকমভাবে দিন কাটছে আর বাড়িতে ওই অশান্তি হচ্ছে। বলছে শনিবার বা বৃহস্পতিবার দিন মাংস এনে আমাকে বলছে রান্না করতে হবে, আর এই দুদিন আমাদের বাড়িতে মাংস ঢোকে না, আমি বলছি আমি রান্না করব না, তার জন্য তো আমাকে মারছে, মদ খেয়ে নিয়ে যা মাংস করে নিয়ে আয়। বলছে মাংস কষাচ্ছি, কষাতে কষাতে ওই জ্বলন্ত উনুন থেকে উনি মানে কষানো হয়নি সেই মাংসের কড়াই নিয়ে, বলে যে লোক মেয়েকে কিছু না দিয়ে খেত না সেই লোক হড়হড় করে ওই মাংসের কড়াই থেকে মাংস থালার মধ্যে ঢেলে নিয়ে কচমচ কচমচ করে খাচ্ছে। আমি চিৎকার করছি যে ওর মধ্যে কাঁচা ব্লাড রয়ে গেছে, তুমি খেও না। কে কার কথা শোনে, উনি ওইভাবেই খেয়ে যাচ্ছে। এবারে এইভাবে তো দিন চলছে। বললো একদিন খুব মন মেজাজ খারাপ, দুঃখে মানে ভরে আছে, আমি ওই দরজা খুলে বাড়ির বাইরেটা বসে আছি। বলছে পাশের বাড়ির একজন ভদ্রমহিলা আমায় খুব ভালোবাসতো, পাঞ্জাবি তিনি এসেছেন, এসে বলছে ক্যা হুয়া বহু, এরকমভাবে জিজ্ঞাসা করছে। তখন ও বলছে যে কি কিছু না। তখন বলছে যে দেখো তোমাদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি মাঝে মধ্যে আওয়াজ ভেসে আসছে, তোমার আর রাজুর মধ্যে কি কিছু ঝামেলা হয়েছে তোমাদের মধ্যে? বলছি যখন এই কথাটা বলেছে না, আমি ওনাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলি। তখন বলছে কি হয়েছে? তখন এই ভদ্রমহিলা রাজুজির কি হয়েছে, কি করছেন, ওই রকমভাবে উলঙ্গ হয়ে থাকছেন, ওই মদ মাংস, তখন উনি শুনে বলছেন ও কি প্রচুর দারু খাচ্ছে? তখন বলছে যে হ্যাঁ ও প্রচুর মদ খাচ্ছে, এই করছে, যা যা হচ্ছে সব বলেছে। তখন ওই ভদ্রমহিলা বলে আমি 100% সঠিক যে তোমার হাজবেন্ডকে সান্ডাতে ধরেছে। বলছে যে তখন তাহলে আমি এখন কি করব? তখন উনি বলছেন যে তুমি এক কাজ করো, এই কাছেই গুরুদুয়ারা আছে, সেই গুরুদুয়ারাতে ওই মানে আমি না সত্যি কথা বলতে ওই শিখদের অনেক কিছু টার্ম হয়তো ভুল বলছি, আপনারা কারেকশন করে দেবেন, কারণ আমি জানি না বলেই বলছি। গুরুদ্বারাতে যে যিনি আর কি আমাদের যেমন পুরোহিত থাকেন, সেরকম ওনাদেরও গুরুজি বা এই টাইপের কেউ আছেন, তা আমি সেই গুরুজি বলেই বলছি। ওনার কাছে যাও, গিয়ে দেখো ওই গুরুজি কিছু করতে পারেন কিনা। ওই ভদ্রমহিলা বুদ্ধি দেন এবং উনি বলেন যে আরেকটা কাজ করবে, তুমি ওই তোমার মেয়েকে আজকে অন্য ঘরে শোয়াবে এবং এই রাজুকে যখন দেখবে ও একটু ঘুম ঘুম মতো ওর আছে, সেই সময় শক্ত করে ওড়না দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে হাত পা একদম টাইট করে বেঁধে দেবে, দিয়ে তুমি ওই ঘরেই ঘুমাবে না, জেগে থেকে দেখো কি হচ্ছে। বলছে এ তো রাত্রিবেলার এর ঘুম ভেঙে যায়, সারা সকাল ঘুমায়, রাত্রে জেগে যায়। বলছে যে সন্ধে করে যখন একটু ঘুমাচ্ছিল সেই সময় আমি তো গিয়ে একদম মানে চিপে চিপে যাকে বলে একদম শক্ত করে আমি ওড়না দিয়ে হাত পা তো বেঁধে দিই। বলছে ক্রমশ তো রাত বাড়তে থাকে, রাত্রি যখন 12:30 1টার দিক আসে, বলছে যে আমি কিন্তু ওনার দিকে পেছন ফিরে শুয়ে থাকি, জেগে থাকি। বললো যখন 12:30 1টার দিক, তখন কিন্তু মানে ওনার ভেতর থেকে গোঙানি শুরু হয়। বলছে যে বেটা তুমি ভাবো পুরোপুরি অন্য গলায় কেউ একজন বলছে সমানে মুঝে খোল দো, এইভাবে বলে চলেছে।
বলল আমি তখন আর থাকতে না পেরে এপাশ থেকে ওপাশ হই, মানে রাজুজির দিকে পাশ ফেরি, কিন্তু আমি চোখ খুলিনি। এবার সেই চোখ পিটপিট করে বা একটু ফাঁক করে দেখি যে ও তো ওরকম সমানে বলে চলেছে মুঝে খোল দো, বলছে আমার তো সে স্বামী। আমি বলছি ওটা রাজুজির আওয়াজ নয়। হ্যাঁ, তারপরে হঠাৎ করে দেখলাম আচমকা আপনা আপনি হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে গেল এবং ওই রাজুজি দরজা খুলে কিন্তু বাইরে বেরিয়ে গেল। তো বলেছে যে বেটা দেখো, ওই রাত্রে আমি কিন্তু রাত্রিবেলাও মেয়েকে নিয়ে ওকে নিয়ে আসতাম, কিন্তু ওই রাত্রে আমি আর সাহস করতে পারলাম না, কারণ আমি সান্ডার এই পুরো ব্যাপারটা ওই ভদ্রমহিলার কাছ থেকে জেনেছি। জানার পর আমি এত ভয় পেয়ে গেছি যে ওখানে তো সান্ডার বাস, ওখানে তো আমি যেতে পারবো না মেয়েকে নিয়ে। তো যাই হোক, সকালবেলা রাজুজিকে ওই গাছতলা থেকে তুলে আনলাম, এসে বাড়িতে সে তো ঘুমিয়ে পড়লো। আমি মেয়েকে স্কুলে দিয়ে আমি ওই ভদ্রমহিলার কাছে গেছি। ভদ্রমহিলার কাছে গিয়ে যে বেঞ্জি শুনিয়ে না করে খুব তো ডেকে ডাকাডাকি করে তো তারপর তো এসেছে, হ্যাঁ হ্যাঁ বলো কি ব্যাপার। তখন বলছে যে এরকম এরকম ব্যাপার হয়েছে, কাল রাত্রে এরকম এরকম ব্যাপার হয়েছে। বললো আমি তো তোমাকে বললামই যে এটা ওকে সান্ডাতেই ধরেছে, আর সান্ডাতে ধরেছে বলেই কিন্তু ও ওরকম নিবস্ত্র অবস্থায় রয়েছে, আর ওই রকমভাবে প্রচণ্ড পরিমাণে মদ খাচ্ছে। তুমি যাও গুরুদুয়ারা চলে যাও, গুরুজিকে সব বলো, দেখো গুরুজি কি বলেন। ও সেই মতো কিন্তু গুরুদুয়ারা রওনা হয়। তো গুরুজিকে তো ওই গুরুদুয়ারাতে গিয়ে গুরুজিকে তো প্রণাম যেভাবে করার করে টোরে উনি তখন পুরো ব্যাপারটা বলেন। তখন গুরুজি বলে হ্যাঁ ওকে সান্ডাতে তো ধরেছে, পাকড় লিয়া। তখন বলছে যে তাহলে গুরুজি কি করা যায়। তখন বলেছে দেখো তোমাকে একটা 50 থেকে 100 বছর বা 150 বছর যত পুরনো হবে তত ভালো একটা হাড় জোগাড় করতে হবে। তো এই হারটা তখন বলেছে যে হারটা তুমি ভেবো না যে হারটা আমি নিয়ে নেব, তা কিন্তু আমি নেব না। ও সান্ডা কো ও সোনে মে উতার দেंगे। তো তখন বলছে যে ও আচ্ছা তাই এরকম জোগাড় করতে হবে। বলছে যে হ্যাঁ, আর একে তাড়াতে আমার কিন্তু পুরোপুরি 1 বছর সময় লেগে যেতেও পারে। হ্যাঁ, একে হটানো সহজ কাজ না, একে হটাতে গেলে কিন্তু প্রায় আমায় 1 বছর কাছাকাছি সময় লাগলেও লাগতে পারে। এই কথা তো উনি বলেন। তো যাই হোক, তখন এ তো চিন্তায় পড়ে যায় এত পুরাতন হার কোথা থেকে জোগাড় হবে। অনেক পরিবারেই এত পুরাতন হার নাও থাকতে পারে, এমন তো কোনো কথা নেই। তো যাই হোক, এবারে ও পুরো কিন্তু বিহারে ফোন করে, বলে এতদিন আমি ওদেরকে ব্যস্ত করিনি, আমি কিচ্ছু জানাইনি। এই রাজুজির আরও যে 3টে ভাই আছে তাদেরকে সবাইকে আমার দেওরদের আমি ফোন করি। তখন তো এরা তো শুনে অবাক হয়ে যায় যে রাজুজি এই করছে সেই করছে। ওরা তো মানে ওখান থেকে খুব তাড়াতাড়ি চলে আসে, এসে নিয়ে এরা তো পুরোপুরি সবাই মিলে কিন্তু রাজুজিকে বোঝায় যে এরকম কেন করছো বা কী করছো, কিন্তু এ কিন্তু কোনো কর্ণপাত করে না। তখন গুরুদুয়ারাতে এই ভদ্রমহিলা মানে ওই গণেশের যিনি শাশুড়ি মা নিয়ে যান, দেওরদের নিয়ে যান। তখন বলছে যে দেখো ও কিন্তু 2-3 বছরের মধ্যে মরে যাবে, কারণ সান্ডা ধরেছে। একে কতদিন হয়েছে এরকম। তখন ওই ভদ্রমহিলা বলে যে 6 মাস মতো হয়েছে। বলছে আর কিছুদিন বাদ থেকেই কিন্তু এর মুখ দিয়ে কাঁচা ব্লাড ওঠা শুরু হবে। তখন বলছি যে যাই হোক, আমরা তো সব শুনে টুনে বাড়ি চলে আসি। তারপরে লক্ষ্য করতে থাকি যে সত্যি আর তার কিছুদিন বাদ থেকেই খাবার খাচ্ছে বা কিছু খাচ্ছে, মুখ ভর্তি কাঁচা রক্ত, আর সে রক্ত পুরো বেয়ে বেয়ে জামায় কাপড়ে পুরো একাকার হয়ে যাচ্ছে। এরকমই চলতে থাকে দিনের পর দিন। তা এরকম করতে করতে যখন এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, বলছে তখন আমাদের খেতে মানে জমিতে আমাদের গম লাগানো আছে, আখ লাগানো আছে। তো যারা লেবাররা কাজ করছিল তাদেরকে কোনোভাবে বলে বাবা বাচ্চা করে যে বাবা আমরা 15 দিন 1 মাসের জন্য বিহারে যাচ্ছি, তোরা একটু দেখে শুনে রাখিস বলে। তো যাই হোক, ওই রাজুজিকে নিয়ে ওরা তো বিহারে চলে যায়। এবারে বিহারে চলে যায়। বিহারে গিয়ে ওরা যেগুলো আর কি বিহারিদের ধর্মে ব্যাপার ট্যাপার আর কি, যেটাকে আমরা টুকটাক বলতে পারি বা তন্ত্রমন্ত্র কিছু কিছু টুকিটাকি বলতে পারি, ডাক্তার দেখানো হয়, কিছুতেই কিছু হয় না। আর উনি তো সমানে বলে যান যে হাম ইহা নেই रहेंगे, হাম পাঞ্জাব চলা যাएंगे, এই সমানে তো উনি করতে থাকেন।
আর পুরোপুরি বিহারে গিয়েও সেই উলঙ্গ হয়ে উনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, আর ওই খালি মদ খাবো আর মাংস খাবো, এই কিন্তু উনি করে যাচ্ছেন। তখন সবাই দেখলো বেগতিক, বাড়ির লোকও বুঝতে পারলো যে তো কিছু করতে এখানকার লোক অন্তত পারছে না। তখন ওই দেওররা সবাই মিলে বুদ্ধি দিল যে ভাবি আপনি একটা কাজ করুন, আপনি ওইখানেই পাঞ্জাবেই চলে যান এবং ওই যে গুরুদুয়ারার যে গুরুজি তারই অ্যাডভাইস আমরা নিই, কারণ কি করা যাবে। তখন উনি বললেন যে আমি যে ওনার কাছে যোগাযোগ করব, আমি অত পুরাতন যে হার সেটা আমি কোথা থেকে পাবো। তখন ওনারা বলেন যে একটা হার আমাদের আছে, মানে রাজুজির ঠাকুমার হার, তাকে কেউ দিয়েছিল। বলছে ওই হারটার মিনিমাম বয়স হবে 100 থেকে 150 বছর তো বটেই, আপনি একটা চেন আপনি ওটা নিয়ে যান। এবার এনার খারাপ লাগছে যে পরিবারের একটা হার, বলছে কিন্তু আপনি বুঝতে পারছেন না, আমাকে ওই গুরুজি বলেছে যে ওই হারটার মধ্যে যখন আমি ওই সান্ডাকে এনে ফেলবো তখন ওই হারটা কিন্তু তোমাকে বেচে দিতে হবে। হ্যাঁ বেটি, তোমার হয়তো একটু ঘাটা হবে, মানে টাকা হয়তো একটু কিছু কম হবে, কিন্তু ওটা বেচে দিয়ে যে টাকাটা পাবে সেই টাকায় তুমি আবার কিছু বানিয়ে নিতে পারবে। কিন্তু এটা তো পৈতৃক জিনিস, এটাকে বেচা কি ঠিক হবে? উনি রাজি হন না আর কি। কিন্তু সবাই তখন বলে আগে তো ছেলেটা, বাড়ির ছেলেটা আগে, হয়তো ওই জন্যই ঠাকুমা এরকম বিপদে পড়বো যে হারটা রেখে গেছিল। যাই হোক, ওনাকে হারটা দিয়ে দেয়। আর রাজুজির যে ছোট ভাই, সে তখন সবে কলেজ টলেজ পাশ করে বেরিয়েছে, সে তখন বলে যে ভাবি আমি চলুন আপনার সাথে যাচ্ছি, তাতে দাদা ভাইয়ার তো এরকম অবস্থা, আপনার একটু ভালো লাগবে, আপনাদের সাথে চলুন আমি যাচ্ছি। তো ওরও সবে ওই পাশ টাশ করে বসেই ছিল, ওই দেওর কিন্তু সাথে করে ভাবির সাথে কিন্তু রওনা দিয়ে চলে আসে পাঞ্জাবে। এবার বিহার থেকে ফিরে এসে তো ওই ভদ্রমহিলা ওই গুরুজির কাছে যান, গুরুদ্বারায় গুরুজির কাছে গিয়ে বলেন যে গুরুজি আমি একটা হার জোগাড় করতে পেরেছি। তখন গুরুজি বলেন খুব ভালো, তুমি একটা তামার পাত্রে কিছুটা জল দিয়ে ওই হারটাকে ভিজিয়ে রাখবে। আর রাজুজি কোন সময় বাড়িতে থাকছে আর কোন সময় গাছের কাছে চলে যাচ্ছে, বলছে গাছের কাছে তো মাঝরাত্রে চলে যায় আর সকালের দিকে আমি তো নিয়ে আসি। তখন উনি শুনে বলেন ঠিক আছে বেটি, আমি 9টার সময় ঠিক যাব। হ্যাঁ, আর তখন বলছে ঠিক আছে আপনি আসুন, আমি তো তার আগেই তোকে নিয়ে চলে আসবো। বলছে ঠিক আছে। এইবারে তো যাই হোক, পাত্রের মধ্যে তো ওই তামার পাত্রে তো হাড় ভিজিয়ে রাখা হয়েছে, আর ওই রাজুজিকে ওখানে তুলে বসানো হয়েছে। আর তখন তো ওই গুরুজি, গুরুদ্বারার যিনি আর কি গুরুজি, উনি এসছেন। এসে নিয়ে ওনাদের একটা গোপাল যেটা বলেছে যে একটা দেখুন, আমি তো এই জিনিসগুলোর কি উচ্চারণ হয় বা কি বলে তাকে আমি তো জানি না, আমি যেরকম শুনেছি আপনাদেরকে বলছি। একটা উনি গোপাল যেটা বলেছে একটা স্টিক টাইপের, যার মধ্যে ওনাদের মানে ওই শিখ সম্প্রদায়ের গুরু, তার হয়তো কোনো রকম একটা সিম্বলিক কিছু হয়তো লাগানো আছে বা কিছু। বলছে ওই একটা ডান্ডা মতো দিয়ে ওকে তো পুরোপুরি ওই বিধি যেটা উনি করবেন বলেছিলেন সেই বিধি তো শুরু হয়, মাথার ওপর দিয়ে ঝাড়ানো হচ্ছে, গা দিয়ে ঝাড়াচ্ছে, আলতো আলতো করে বুলিয়ে বুলিয়ে এই সমানে ঝাড়ানো শুরু হয়। বলছে আচমকা, হ্যাঁ, সুস্থ শরীরে যে লোকটা বসে আছে, আচমকা ওনার ব্লাড বমি শুরু হয় ওটা করতে করতে। কিন্তু গুরুজি কিন্তু থামেন না, উনি কিন্তু ওনার যা ক্রিয়া টিয়া মন্ত্রতন্ত্র এগুলো কিন্তু উনি করেই যাচ্ছেন। এবার ব্লাড বমি হতে থাকে, আর 3-4 দিন আগের খাওয়া গোটা গোটা মাংস মুখ দিয়ে গলগল গলগল করে ওনার বেরোতে থাকে। তা এই এত বমি করেছে, ব্লাড বমি, আর ওই অত অত মাংস বেরিয়েছে। তখন ওই গুরুজি ক্রিয়া করেন 9টা থেকে পুরো 2টো পর্যন্ত। এরপরে উনি ওই ভদ্রমহিলাকে বলেন যে তুমি যা বমি করেছে, হ্যাঁ, আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই যে তামার পাত্রে যে হাড়টা চোবানো আছে, যদি 100-150 বছরের ওই চেনটা পুরাতন হয়ে থাকে তাহলে এই সোনার চেন, এবার সোনা সবসময় চকচক করে এই ধাতুটা, কিন্তু এত বছরের পুরনো যেহেতু তার মধ্যে তো একটা কালচে একটা বিবর্ণ ভাব কিছুটা হলেও আসে। বলছে দেখে মনে হচ্ছে যে সেই সোনার যে চেন সেটা ঝকমক ঝকমক করছে। বলছে যে তারপরে তো ওই হাড়টা ওরম ঝকমক করছে। তো গুরুজি বলেন
ও যত রক্ত মুখ থেকে ওর বেরিয়েছে এবং মাংস বেরিয়েছে, এগুলোকে পুরো কাচিয়ে একটা কাপড়ের মধ্যে তোলো, তুলে নিয়ে একটা বালতির মধ্যে এটা রাখো। তো যা যেমন যেমন বলেছে ওই ভদ্রমহিলা করেছেন। এরপর উনি বলেছেন হাড়ের থেকে, হাড় যে জলটার মধ্যে ভেজানো ছিল সেই জলটাকে নিয়ে ওই বালতির মধ্যে ঢেলে দাও। উনি তাই করেছেন। এবার বলছেন এমনভাবে ঢালবে যেন এক ফোঁটা হাড়ের জল বা রক্ত ঘরের মধ্যে না থেকে যায়। এমনকি তুমি যে ঘরটা নেতা দিয়ে যে নিকাবে বা মুছবে, সেই জলটাও কিন্তু চিপে বালতির মধ্যে ফেলতে হবে। এরপরে উনি বলেন একে তুমি স্নান করিয়ে শুইয়ে দাও। তো রাজুজিকে চান টান করিয়ে শুইয়ে দিয়েছে। এরপরে উনি বলেন যে এই মুহূর্তে তুমি বাঁ হাতে হাতটি নেবে এবং ডান হাতে বালতিটি নেবে, আর একটা পরিষ্কার জলের বোতলও নেবে, নিয়ে তুমি ওই গাছটির নিচে যাবে, গিয়ে গাছটির ওই মানে যেখানটা আর কি গাছ কি বলবো জট যেখানটা আর কি, হ্যাঁ, সেই জায়গাটায় গাছটির গোড়াতে তুমি প্রথমে হাতটাকে পাতবে, পেতে তার ওপরে ওই রক্ত মাংস সব শুদ্ধ ঢেলে দেবে ওই বালতি। ঢেলে দেওয়ার পর ওই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওই হাতটাকে তুলে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে যাতে ওই সব কিচ্ছু লেগে না থাকে, এবং দূরবর্তী স্থানে গিয়ে তুমি কিন্তু এটিকে বেঁচে আসবে। তখন বলছে এক্ষুনি যেতে হবে, বললো এই মুহূর্তে যেতে হবে। তো উনি তো কারণ উনি বলে দিলেন, গুরুজি বলে দিলেন সানটা কিন্তু ওই হাড়ের মধ্যে থাকবে, হাড় না বিক্রি করে কিন্তু বাড়িতে ঢোকা যাবে না। হ্যাঁ, তো ভালো কথা। তখন উনি ওই দেওরকে রাজুজির কাছে রেখে উনি তৎক্ষণাৎ তো জামাকাপড় পাল্টে টাল্টে উনি তো বেরিয়ে পড়েন। বলল আমার গ্রাম ছেড়ে আরও 2টো গ্রাম পরে আমি যখন গিয়ে পৌঁছাই তখন কটা বাজে, এই 3টে সাড়ে 3টে মতো বাজে, দোকান পাশার কিচ্ছু খোলেনি। অপেক্ষা করে যাই হোক জিনিসটা বিক্রি করে আমি তো টাকা নিয়ে ফিরে আসি। আর বলছে হার, তখন যেন মনে হচ্ছে আমি নতুন হার বিক্রি করতে গেছি, সোনার এমন ঝকমকে চমক বেরোচ্ছে আর কি, উজ্জ্বলতা। তো যাই হোক টাকা নিয়ে তো ফিরে আসি, ফিরে এসে দেখি রাজুজি পুরো আগের মতো হয়ে গেছে এবং প্রচণ্ড লজ্জা পাচ্ছে যে আমি কি করে এরকমভাবে ছিলাম, আমার কি হয়েছিল না কিছু, মানে এরা সব কথা ঘুরিয়ে দিচ্ছে, কারণ গুরুজি বলেছে কিচ্ছু কিন্তু বলবে না, আর কিচ্ছু রাজুজির মনে নেই, কিচ্ছু মনে নেই। কিন্তু লজ্জা পেয়ে গেছে যে ঘরে ভাই রয়েছে, হ্যাঁ বড় একটা মেয়ে রয়েছে, স্বাভাবিক ব্যাপার একটা। বলছে সাথে সাথে গিয়ে ওই পাঞ্জাবিদের যে লুঙ্গি আর কি, ওখানে উনি ওরকম পরতেন, ওই লুঙ্গি জামা ওই পাঞ্জাবিরা যে রকম ব্যবহার করে সেইগুলো সব ছুটে গিয়ে তো উনি পরে ফেলেছেন। তো বলছে এরপরে আস্তে আস্তে পুরো একটা বছর একদম ঠিকঠাক হয়ে যায়, একদম। আর গুরুজি একটা কি বলবো কড়া বা বালা যেটাকে বলে পাঞ্জাবি বালা যেগুলো দিয়েছিলেন, ওটা কিছু মন্ত্রপুত বালা, যে ওটা সবসময় হাতে পরে থাকতে হবে। বলেছিল জিন্দেগিতে তুমি ওটা হাত থেকে খুলবে না আর ওই গাছের কাছে যাবে না। কিন্তু উনি বলেছিলেন ভদ্রমহিলা যে আমাদের জমির পাশেই গাছ, তখন বলছে হ্যাঁ ঠিক আছে ওই জমিতে কাজ করবে কিন্তু গাছের কাছে যাবে না, আর যদিও বা যাও কোনো অসুবিধা নেই, ওই বালা কিন্তু খুলে যাবে না। বলছে বেটা তারপরে তো বছর 2 খুব শান্তিতে ইয়েতে কেটে যায়। বলল হঠাৎ করে একদিন রাজুজি কাজে চলে গেছে, তা চান টান করে কাজে চলে গেছে, তার বিকেল হয়ে যাচ্ছে, আসছে না। আমরা বিকেলবেলা যখন ওই গাছটার কাছে যাই, গিয়ে দেখি ওখানে এক্সপায়ার করে উনি পড়ে আছেন, ওখানে মারা গেছেন। তা উনি কিভাবে মারা গেলেন, কি বৃত্তান্ত কিচ্ছু জানি না আমরা। তো তারপরে ওনার তো যথারীতি শ্রাদ্ধ শান্তি সব হয়ে টয়ে যায়, কিন্তু একদিন আমি বাথরুমে গিয়ে ওই কড়াটা ওই বালাটা কিন্তু পড়ে থাকতে দেখি এবং বুঝতে পারি ওই বালাটা খোলার জন্যই কিন্তু ওনার মৃত্যু হয়েছিল। তো তারপরে উনি গুরুদেবের কাছে যান ছুটে, এবং গুরুদেব তখন বলেন যে রাজুজি এরকম তো মারা গেছে। বলো কি করে মারা গেল? তখন তো উনি বলছে যে ওই আসল কথা কি বলো তো বেটি, আমি তো ওই সান্ডাকে তাড়িয়ে দিয়েছিলাম আর ওই বালাটা পরিয়ে দিয়েছিলাম, ও যখনই বালাটা খুলেছে তখনই কিন্তু ও মৌকা পেয়ে গেছে এবং সেই সময় কিন্তু ওকে মেরে দিয়েছে। তা উনি যেটা বলছেন এই সান্ডাদের বাস হচ্ছে নাকি বট গাছে, এবং ওরা নাকি মূলত পুরুষদেরকে বেশি অ্যাটাক করে, আর নিজেরা ওই যাদেরকে অ্যাটাক করে বলছে এরা না খুব
ওই নিবস্ত্র বা উলঙ্গ এরকমভাবে হয়ে থাকতেই পছন্দ করে, যে কারণে যাদেরকে অ্যাটাক করে তারাও কিন্তু এই টাইপের হয়েই কিন্তু ঘুরতে ভালোবাসে। বলছে বেশিরভাগ যে সমস্ত মানুষজন প্রচুর পরিমাণে মদ্যপ, মাংস খায় গপ গপ করে, এরা কিন্তু তাদেরকেই অ্যাটাক করে। বলে অনেক সময় কিন্তু ছেড়েও চলে যায়, কিন্তু বাড়িতে যদি কলহ হয় দিনের পর দিন, তখন কিন্তু এরা কিন্তু সেই পরিবারটিকে আর ছাড়ে না বা সেই মানুষটিকে আর ছাড়ে না। তাই এদের ক্ষেত্রেও তাই অত অত্যাধিক মদ খাওয়া নিয়ে বাড়িতে কলহ হতো, এই সমস্ত হতো। যাই হোক, এই পর্যন্তই ঘটনাটি গোপাল শেয়ার করেছে। দেখুন, কত কিছুই তো আমরা জানি না। আজকে রাস্তায় বেরিয়ে হাঁটতে হাঁটতে যদি আচমকা বৃষ্টি এসে যায় বা মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, তখন কিন্তু আমরা এই বড় বড় গাছগুলোর তলায় আশ্রয় নিই। হ্যাঁ, আবার বট গাছকে পুজোও করা হয়, অশ্বত্থ গাছকে পুজোও করা হয়। আবার এই বট গাছেই নাকি সান্ডা বলে একটা জিনিস, সেটা নাকি বাস করে। হ্যাঁ, কত কিছুই যে জানি না, কত কিছু শিখছি প্রতিনিয়ত, এবং বিভিন্নজন বিভিন্ন ঘটনা শেয়ার করছে, তার দ্বারা অনেক কিছু শিখছি, প্লাস অনেক কিছু ভুলভালও বলে ফেলি, আপনারা কারেকশান করে দেন। আপনারা তো সাথে আছেন, চিন্তা কি আছে, যেমন পারি চলি, যেমন পারি বলি। হ্যাঁ, তো আজকে গোপালের ঘটনাটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক দিন বাদে গোপালের ঘটনা বললাম, অলরেডি বললাম না, গোপাল কিন্তু কখন আমি বলবো না বলবো তার ধার ধারে না। ওর যা স্টক ও পুরো উপর করে দেবে। এই আজকে একটা ঘটনা শোনালাম, আরও কিন্তু দুখানা ঘটনা অলরেডি আমার স্টকে রয়েইছে। হ্যাঁ, ও পরপর যেমন পাবে বলতে থাকে। মধ্যেখানে ওই যে বললাম, ওর ফোন হারিয়ে গিয়ে যোগাযোগটা ঠিকমতো হচ্ছিল না। তো যাই হোক, ও কমেন্ট আপনাদের পেলে খুব খুশি হবে এতদিন বাদে, আর আমিও খুব খুশি হব, যেহেতু আমি তাকে ভাই ডেকেছি, আমারও খুব ভাল লাগবে। আর কি বলবো, যারা প্রথম দিন থেকে আমার সাথে রয়েছেন, আমার সেই সমস্ত বন্ধুবান্ধব এবং নতুন নতুন যারা যুক্ত হচ্ছেন, সমস্ত বন্ধুবান্ধবদের বলবো, যদি ভিডিও ভালো লাগে একটু আপনারা শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের মাঝে। তাতে কিছুই নয়, আমাদের পরিবারটা আরেকটু বড় হবে। হ্যাঁ, আরও অনেককে আমি ঘটনা, আমার কাছে ঘটনা, আপনাদের কাছে বলেছি গল্প হিসাবেই শুনবেন, সেটা শোনাতে পারবো। হ্যাঁ, কতজন আছে ভাবুন না, যে বৃদ্ধ বৃদ্ধা বাড়ি থেকে বেরোতে পারছে না, বা অল্প বয়সী ছেলে মেয়ে, তাদের গল্প বা ঘটনা শোনাবার মতো আমাদের যেমন ঠাকুমা দিদিমা ছিল, আজকের দিনে বড় অভাব। হ্যাঁ, তারাও শুনতে পারবে, সবাই মিলে আনন্দ করে শুনবো, কারণ আমরা অনেকেই আছি যারা কিন্তু ভয় পেতে ভালোবাসি। আর আপনাদের স্টকে যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই একটু আমার সাথে শেয়ার করবেন, যাতে আমি সবার সাথে শেয়ার করতে পারি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।